আজকের সকালটা শুরু হয়েছে ভীষণ ব্যস্ততার সাথে। উঠেছিলাম ঠিকঠাক টাইমে, কিন্তু ওই ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে না দেরি হয়ে গেছে। ওই 5 মিনিট করতে করতে কখন যে 50 মিনিট পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 29 তারিখ, শুক্রবার। এখন 1 কাপ চা, 2টো ব্রেড নিয়ে নিয়েছি, সেটাকেই একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি। আমি না খুব একটা তাড়াতাড়ি খেতে পারি না, জানো তো, আর আজকে আরোই বেশি দেরি হচ্ছে। যাই হোক, অনেক কষ্টে রাক্ষসের মতন গান্ডে পিণ্ডে খাবারটাকে শেষ করলাম, আর এবার চটপট করে একটু ব্যাগটা গুছিয়ে নেব। কালকে তোমাদের বললাম না আজকে আমি ডাক্তারের কাছে যাব, সেই জন্যেই তো সকাল থেকে এত তাড়াহুড়ো করছি। তবে ডাক্তারের কাছে যাওয়ার আগে পার্সটা চেক করে নিলাম, সেই সাথে না আগে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম ওনার প্রেসক্রিপশনটা আর ওনাকে যে রিপোর্টটা দেখিয়েছিলাম সেটাও একটু মনে করে নিয়ে যাচ্ছি। যদি ডাক্তারবাবু দেখতে চান তাহলে একবার দেখাবো, তবে এখন আর বেশি কথা বলবো না, একবারে ওখানে গিয়ে কথা হচ্ছে। ডাক্তারবাবুর চেম্বারে তো পৌঁছে গেছি, আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আজকে সাইকেল চালাইনি, রকেট চালিয়েছি, এত ঠান্ডাতেও ঘামছি। এখন বাইরে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছি। ডাক্তারবাবুর ফিসটা ভেতরে দিয়ে এলাম, ওনারা বললেন একটুখানি দাঁড়ান, একটুখানি পরে দিচ্ছি। দেখা যাক কতক্ষণে দেয়। টিকিটটা তো হাতে পেয়ে গেছি, কিন্তু দেখো এত তাড়াহুড়ো করে এসেও 10 নম্বরে নাম হয়েছে। তবে এটা কোনো বড় সমস্যা নয়, এর থেকেও বড় সমস্যা ডাক্তারবাবু বসবেন 11টার সময়, আর এখন বাজে ওই 10টা 15 মতো। এতটা সময় আমি কি করব? ঘরে চলে যাব নাকি এখানে অপেক্ষা করব, সেটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। তো হঠাৎ করেই বর ফোন করলো, ও বলছে যদি তোমার কোনো কাজ থাকে সেই কাজগুলো করে নাও। এইটুকু সময়ের মধ্যে কোনো কাজ করা তো সম্ভব নয়, তবে পাশে না একটা ভুটিয়াদের মার্কেট আছে একদম কাছে, চলো ওখান থেকেই না হয় একটু ঘুরে আসি, তোমাদেরকেও একটু দেখাবো আর নিজেও একটু দেখে আসবো, আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনেও নেব। এই দেখো বলতে বলতে মার্কেটে চলেও এসেছি, সাইকেলটাকে বাইরে রেখে এলাম, আর এবার একটু দোকানপাটগুলো ঘুরে দেখি এবং সেই সাথে তোমাদেরকেও একটু দেখাই। প্রত্যেক বছরই এই সময় ভুটিয়ারা আসেন, ওই নভেম্বর-ডিসেম্বর নাগাদ আসে আর জানুয়ারির লাস্টের দিকে চলে যায়। তবে আমার মনে হয় শুধু বহরমপুরে নয়, বিভিন্ন শহরেই ওনারা যান। তবে হ্যাঁ, এবার বহরমপুরে 3টে জায়গায় ভুটিয়ার দোকান বসেছে। প্রত্যেকবার 2টো জায়গাতে বসে, এবার 3টে জায়গাতে বসেছে। বর্তমানে বহরমপুরে দোকানের অভাব নেই। রাম বলে আমাকে দেখ, শ্যাম বলে আমাকে দেখ, একটার থেকে একটা ভালো দোকান আছে। কিন্তু তবুও ভুটিয়া মার্কেটটা আসলে না মনে হয় এখানে একটু যাই, এখান থেকে যদি কোনো সোয়েটার পছন্দ হয় তাহলে নিই। আমি ভুটিয়া মার্কেট থেকে অনেকবার অনেক সোয়েটার নিয়েছি, সেগুলো ভালোও হয়েছে, আর আমি অনেক দিন ধরে ব্যবহারও করছি। দেখি আজকে কিছু পছন্দ হয় কি না। 5 বছর আগে যখন ভুটিয়ারা আসতো তখন কিন্তু একটু দাম দর করে জিনিসপত্র কেনা যেত, আর এখন একদম যা বলবে তাই, 1 টাকাও কম করবে না। শুরু থেকে শেষ পর্যন্ত সব দোকানে একবার করে চোখ বোলালাম, এখন একদম শেষের দোকানটাতে এসে দাঁড়িয়েছি। তবে এতক্ষণে কোনো একটা জিনিসও দেখিনি যেটা দেখে আমার ভালো লাগবে, মানে হঠাৎ করে কোনো জিনিসের চোখ চলে যায় এরকম ব্যাপারটা হয় না। তবে এই দোকানে এসে একটা জিনিস আমার ভালো লেগেছে, এই চাদরগুলো। তবে হ্যাঁ, উনি যেটা খুলছেন সেটা নয়, আমি চাদর বলার সঙ্গে সঙ্গেই না উনি ওটা খুলে দিলেন। আমার ভালো লেগেছে এখন যেটা উনি হাতে ধরলেন, এই চাদরটা ভীষণই সুন্দর লাগছিল। আমার ইচ্ছে হচ্ছিল আমি নিয়ে নিই, হয়তো নিয়েও নিতাম, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম, মানে নেব কি নেব না, দোটানা কাজ করছিল। তো বরকে ফোন করলাম, ও তো এখন ব্যস্ত, ফোন ধরতে পারেনি। তো সেই জন্যে কনফিউশন দূর হয়নি বলে আমি চাদরটা ছেড়ে চলে এলাম। চাদরটার দাম বলছিল 1100 কি 1200 টাকা, আর আমি না খুব একটা চাদর ব্যবহার করি না, তো সেই জন্যে আর ওই চাদরটা নিলাম না। জানি না না নিয়ে আমি ভুল করলাম কি না। ওই চাদরটা আমার মনে হয় সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগতো, মানে কালারটা এত সুন্দর। আমি না ভেবেই এসেছিলাম যদি আমার হুডি পছন্দ হয় তাহলে একটা হুডি নেব, হয় সেট নেব না হলে সিঙ্গেল নেব। তো এখানে দেখছি একটা সেট আছে, সেটের কালারটা আমার ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু পেছনের যেহেতু টুপি আছে সেই জন্যে এটা আমার পছন্দ হয়নি। এটা যদি গোল গলার হতো তাহলে আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিতাম। এই ধরনের ড্রেসগুলো আমার ভীষণই ভালো লাগে। সেই সাথে সিঙ্গেল হুডিও আমাকে দেখিয়েছিল, কিন্তু এই হুডিগুলো না খুব একটা মোটা নয়, সেই তুলনায় দামটা অনেকটাই বেশি। তবে এই দোকানের একটা প্যান্ট আমার খুব ভালো লেগেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই ব্লু প্যান্টটা, আমি না সাধারণত এই প্রিন্টের কোনো জিনিস পছন্দ করি না, মানে এই গোল গোল প্রিন্টের কোনো কিছু আমার ভালো লাগে না, কিন্তু এই প্যান্টটা আমার এতটাই ভালো লেগেছে যে এটা আমি নিয়েই নিলাম। এটার দাম নিল 250 টাকা।
এর আগের বছর একটা কাদাই মার্কেট থেকে কিনেছিলাম, 200 টাকা নিয়েছিল। ওটাও বেশ ভালো, বাড়িতে আমি পরি। তবে এটার কোয়ালিটি আর ওটার কোয়ালিটি একটু আলাদা, মানে এটার কোয়ালিটিটা ওটার থেকে একটু বেশি ভালো। এই প্যান্টগুলো কিন্তু ভীষণ ভালো, ভীষণ শীত মানায়। আমি এমনিও পরি, আবার অনেক সময় নাইটির তলাতেও পরি। ইনারের থেকেও আমার মনে হয় বেশি কাজ করে এটাতে। তবে এখানে দুটো চাদর দেখে আমার বেশ ভালো লাগলো। আন্টিকে বললাম আমাকে একটু দেখাও, তো দেখাও বললাম। উনি দেখো খুলে দেখাচ্ছে। ওনাদের এই জিনিসটা প্রত্যেকটা দোকানেরই ভীষণ ভালো। একটা জিনিস দেখতে চাও, তোমাকে 4টে জিনিস দেখাবে আর খুলে দেখাবে। তবে এই চাদরটা এখন ফোনে যতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর এমনি সামনে লাগছিল না। তবে এই সেকেন্ড চাদরটা ফোনের থেকেও সামনে বেশি সুন্দর লাগছিল। এটাও আমার খুব পছন্দ হয়েছিল। তো একবার ভাবছিলাম নিই, আবার ভাবছি নেব না। এটাও কিন্তু ওই 1200 টাকা মতোই দাম ছিল। তো যাই হোক, এবার ভাবছি ওর জন্যে কিছু দেখবো, মানে ছেলেদের কিছু দেখবো আমি। ওর যে সোয়েটারগুলো আছে না, সেগুলো একটু কেমন হয়ে গেছে। আমি এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দাদা একটার পর একটা সোয়েটার খুলেই যাচ্ছেন। এই যে সোয়েটারটা এখন খুলছেন, এটা নাকি হাতে বোনা। তবে অনেক কিছু আছে, ছেলেদের জ্যাকেটও আছে, সোয়েটারও আছে। তবে আমার না একটা সোয়েটার খুব ভালো লেগেছে, এই যে এখন যে সোয়েটারটা বের করতে বললাম এটা। তবে এই সোয়েটারটা না আমার বরের একটু ছোট হয়ে যাবে, মানে একটু সাইজের গন্ডগোল হয়ে গেল। আর তার থেকেও বড় কথা কি জানো তো, ওর জন্য কিছু কেনা না খুব চাপের। যতবার ওকে না পরিয়ে জিনিস কিনি, ততবারই আমার সেটা অপচয় হয়। তবে আজকে আমার এই সোয়েটারটা এতটাই ভালো লাগছে, একবার ভাবছি নিয়েই নিই, যদিও ছোটও হয় হোক। কিন্তু দামটাও যথেষ্ট, 1300 টাকা দাম বলছে। 1300 টাকার জিনিস যদি পরতে না পারে, তখন তো স্বাভাবিক আমার গায়ে লাগবেই বলো। তবে উনি একটা বড় সাইজ দেখালো, কিন্তু ওই কালারটা আমার ভালো লাগেনি, তো সেই জন্যে আর এখান থেকে সোয়েটারটা নেওয়া হলো না। তবে হ্যাঁ, প্রত্যেকটা সোয়েটারই ওই 800, 900, 1000, 1200, 1300ই। দু একটা সোয়েটার বাদ দিয়ে বেশিরভাগ সোয়েটারই কিন্তু ভীষণ সফট উল দিয়ে বানানো, মানে হাতে নিয়ে মনে হচ্ছিল কিছু হাতে নেই, এইরকমই। তবে এই উলের জিনিসপত্র আমি খুব একটা ব্যবহার করিনি, আমি জানি না এগুলো কেমন হয়। কিন্তু এখন যে সোয়েটারটা দেখিয়েছে এটাও খুব সুন্দর, কিন্তু যেহেতু ভি গলা ছিল, তো সেই জন্য আমার পছন্দ হয়নি। আজকাল আমার বড় আবার ভি গলা পছন্দ করছে না। কম বেশি দোকানগুলো একটু ঘুরে দেখলাম, তবে প্রত্যেকটা দোকানে গিয়ে সোয়েটার খুলিয়ে দেখিনি, ওই যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখলাম। তবে আমি একটা পাতলা সোয়েটার খুঁজছিলাম, যেটা আমি পেলাম না। একটা দোকানে পেয়েছিলাম, তবে কালার বা কোয়ালিটি কোনোটাই আমার পছন্দ হয়নি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তবে একদিন না এই মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাবো। আজ আর হাতে সময় নেই, অন্য একদিন আসবো। দোকানগুলো ঘুরতে ঘুরতে কখন যে এত সময় পার করে দিলাম বুঝতেই পারলাম না। 11:20 বেজে গেছে, কি জানি আবার ডাক্তারবাবু বসে পড়লেন কিনা, আর আমার নাম্বারটাও চলে গেল কিনা। সাইকেলে তালা দিয়ে দিয়েছি, আর এবার ব্যাগটা নিয়ে ভেতরে গিয়ে খোঁজটা নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ডাক্তারবাবু এই সবে ঢুকলেন, তার মানে 11:20 সময় ডাক্তারবাবু ঢুকলেন, সবে 1 নাম্বার পেশেন্ট গেছেন, তার মানে আমার অনেকটাই সময় লাগবে। দেখা যাক কতক্ষণ বসে থাকতে হয়। ডাক্তার দেখানো হয়ে গেছে, 1টারও বেশি বাজে। এখন ওষুধ নেব, তারপর ঘরে যাব। খুব বেশি ওষুধ লেখেননি, মাত্র 2টো ওষুধ লিখেছেন, তার মধ্যে আমাকে একটাই ওষুধ নিতে হবে। তবে জানো তো, বহরমপুর থেকে ওষুধ কিনলে 10, 15, 20% পর্যন্ত ছাড় পাওয়া যায়, কিন্তু আমাদের ওখানে যা লেখা থাকবে সেই দামেই ওষুধ নিতে হবে। পারলে 2 টাকা বেশিই নেবে, কিন্তু কম নেবে না। তো এখন ওষুধটা নিয়ে নিয়েছি, এখন ঘরের দিকে যাচ্ছি। তবে ঘরে যাওয়ার আগে না একটু এটিএমে ঢুকবো, কিছু টাকা তোলার দরকার আছে। তবে এটিএমে এসে আরেক সমস্যায় পড়লাম। এই কার্ডটা না এক্সপায়ার হয়ে গেছে, সেটা নভেম্বর মাসে। আমি খেয়ালই করিনি, কারণ ও বাড়িতে এসেছিল, আমার টাকা তোলার প্রয়োজন হয়নি। এখন কি করব সেটাই ভাবছি। তবে চলো আপাতত ঘরে যাই। আমি না এটিএম থেকেই ভাবতে ভাবতে আসছি যে আমি এর সমাধান কি করে করব। আসলে আমার কাছে যা ক্যাশ ছিল, আমি তো জানি আমি টাকা তুলবো, তো সেই জন্য আমি অনেকটাই খরচা করে ফেলেছি। এখন যতটুকু আছে চলবে না তা না, চলবে, কিন্তু আমার টাকাটা তোলার দরকার। তবে আপাতত না ব্যাগটা রেখে সাইকেলটা নিয়ে এখন যাচ্ছি জল আনতে। আসার সময় কয়েকটা দাদা ওখানে বসেছিল, ওনাদেরকে জিজ্ঞেস করলাম এটিএমটা ঠিক হয়েছে কিনা। তো ওনারা বললেন ওয়াটার এটিএম ঠিক হয়ে গেছে। তো ভাবলাম জলটা আগে নিয়ে আসি। এদিকে টাইমের জলটাও চলে গেছে, মানে 1:30টার বেশি বেজে গেছে। তো সেই জন্যে ভাবছি একবারে জল টল নিয়ে আসি, তারপরে না হয় স্নান করা যাবে। তবে এখানে এসে আর এক কাণ্ড ঘটে গেছে। আমি কার্ডটা দেখানোর সঙ্গে সঙ্গে 10 টাকা কেটে নিয়েছে, আর দেখো জল পড়ছে কিভাবে। এভাবে জল পড়লে তো সারাদিনেও আমার ড্রাম ভরবে না। এখন আমি কি করব সেটাই বুঝতে পারছি না। তবে আমাকে জল নিতে আসতে দেখে ওই ক্লাবের 2টো দাদা আমাকে জিজ্ঞেস করছিলেন জল পড়ছে কিনা। তো আমি বললাম জল পড়ছে না।
তো সেই জন্যে দুটো দাদা এসেছিল। একটা দাদা ক্লাবে গেছে একটা জগ আনার জন্যে, আর এই দাদাটা একটু ওই কাকিমাদের বাড়ি থেকে খোঁজ নিয়ে এলেন, বলছেন মেশিন খারাপ আছে। তো এখন আর কি করব, চলো ফিরে যাই ঘরের দিকে, তাছাড়া তো আর উপায় নেই, শুধুই এলাম। তবে এই দাদা বলছেন দাঁড়ান দিদি, এই ছোট ট্যাপটার থেকে হয়তো পড়তে পারে, টাকা দিয়ে দেখি। তো 2 টাকার যে বড় কয়েন সেগুলোই একটা দেওয়া হলো, টাকাটা ভেতরে নিয়ে নিল, কিন্তু 1 ফোঁটাও জল পড়লো না। এই এটিএমটার এত সমস্যা হয়, আর এই এটিএমটার উপরে এত মানুষ নির্ভরশীল, মানে আমার মতন প্রচুর মানুষ আছে, কত মানুষ যে ঘুরে গেছে তার কোনো ঠিক নেই। তবে সকালের দিকে না একটু ঠিক হয়েছিল, সেই জন্যই ওনারা বলেছিলেন যে জল আছে বা জল পড়ছে। তো যাই হোক, কি করা যাবে, চলো এখন ঘরের দিকে যাই। এবার সত্যিই ভীষণ কষ্ট হয়ে গেছে, তো সেই জন্যে ঘরে এসে আগে একটা কমলালেবু ছাড়িয়ে খেয়ে নিলাম, খিদেও পেয়ে গেছে বলতে পারো। আর তারপরে স্নান করে জামাকাপড়গুলো মেলতে ছাদে চলে এসেছি। আর হ্যাঁ, যেটা কিনে নিয়ে এলাম, মানে যে প্যান্টটা, সেটাই পরে নিয়েছি। প্যান্টটা দেখতে যতটা সুন্দর, পরেও ততটাই আরাম, কিন্তু একটু ঢিলা ঢালা হলে না বেশি ভালো হতো। ভীষণই ফিটিংস হয়েছে, আমি যদিও এত ফিটিংস পরতে খুব একটা পছন্দ করি না, তবে ঠিক আছে। আজকে অনেক দিন পর কাকুকে দেখলাম, কাকু দুপুরবেলাতেই সবজি নিয়ে আসেন। চলো নিচে গিয়ে দেখি কিছু নেওয়া যায় কিনা। 10 টাকার পেঁয়াজ আর 5 টাকার লঙ্কা নিয়ে আমি ওপরে চলে এসেছি। আর এবার দুপুরে রান্নাবান্নার একটু জোগাড় করে নিই। ও বলেছিল বাইরে থেকে খেয়ে আসতে, কিন্তু একা একা হোটেল বা রেস্টুরেন্টে খেতে যেতে না আমার একটু লজ্জাই লাগে। তো আমি বললাম দরকার নেই, একটু বেলা হলেও আমি ঘরে গিয়েই রান্না করে খেয়ে নেব। তো সেই জন্য এখন আলু কাটতে বসেছি, ডিম আছে, ভাবছি একটু ডিমের ঝোলই করে নেব। তবে হ্যাঁ, রান্নার জোগাড় করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। ডাক্তারবাবু কি বললেন সেটা একটু তোমাদের বলি। প্রথমেই বলি, আমার ডাক্তারবাবুকে ভীষণ ভালো লেগেছে। ওনার ট্রিটমেন্ট কেমন হবে না হবে আমি জানি না, কিন্তু ব্যবহার ভীষণই ভালো। প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে বুঝিয়ে বললেন। আমি ওনাকে আমার আগের ডাক্তারের প্রেসক্রিপশন দেখালাম, ওষুধ দেখালাম, তো উনি আমাকে সমস্তটা খুলে বললেন। উনি আমাকে বললেন যেহেতু আমার TSHটা বেশি, তো উনি বললেন TSH যদি বেশি হয় সেক্ষেত্রে সুগার, প্রেশার বা অন্য কোনো বড় রোগ যদি না থাকে বা প্রেগন্যান্সি যদি না থাকে, সেক্ষেত্রে ওষুধ শুরু না করলেও হয়। কিন্তু যদি কোনো ইন্টারনাল প্রবলেম থাকে এবং সেই সাথে যদি প্রেগন্যান্সির ব্যাপারটা থাকে, তাহলে অনেক সময় ওষুধ শুরু করতে হয়। কিন্তু হ্যাঁ, অন্যথা ওষুধ না শুরু করলেও হয়। অন্তত মিনিমাম যখন থাইরয়েডের মাত্রা 10-এর ওপরে যাবে তখনই ওষুধ শুরু করতে হয়, এটা উনি আমাকে বললেন। আমার যেহেতু ভীষণ উইকনেস আছে, সেই সাথে অ্যাসিডিটির একটু সমস্যা আছে, তো উনি আমাকে উইকনেসের জন্য আর অ্যাসিডিটির জন্য ওষুধ দিয়েছেন। আর কালকে আমাকে কিছু টেস্ট দিয়েছেন, যেটা আমি কালকে করাতে যাব। সকালবেলায় যেহেতু ব্রেড আর চা খেয়ে গেছিলাম, তাই আমি রক্তটা দিতে পারিনি। তো কালকে সকালে গিয়ে আমি রক্তটা দিয়ে আসবো, থাইরয়েডটা টেস্ট করতে হবে। সেই সাথে উনি আমাকে সুগারটা লেখেননি, আমি ওনাকে বললাম যে স্যার আপনি সুগারটাও একটু লিখে দেন, আমি সুগারটাও একটু টেস্ট করিয়ে নেব। সেই সাথে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে খাওয়া দাওয়ার কোনো বাধা নিষেধ আছে কিনা। উনি তেমন কিছু বলেননি, শুধু বললেন যে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক আর সয়াবিনটা কম খেলেই হলো। এই হলো ব্যাপার। আমাকে উনি আপাতত যতটুকু যা বলেছেন আমি সেটাই তোমাদেরকে বললাম। উনি কিন্তু হসপিটালেরই ডাক্তার। হ্যাঁ, তো যাই হোক, এদিকে আমি আর এক কাণ্ড ঘটিয়েছি। ট্রাইপডটা টানাটানি করতে গিয়ে ভেঙে ফেলেছি। আসলে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না কিছু না কিছু গণ্ডগোলই হয়। আর সত্যি কথা বলতে ট্রাইপড ছাড়া আমি একদমই চলতে পারি না। এটাই হলো আমার সঙ্গের সঙ্গী, যে আমাকে সব সময় সাহায্য করে। তবে আমি না ভেবেছিলাম ভেঙে ফেলেছি, তবে ওটা খুলে গেছিলো। যাক, অনেক কষ্টে অনেকক্ষণ ধরে এটাকে জোড়া লাগিয়েছি, এবার একটু ভালো লাগছে। তবে ভীষণ খিদে পেয়ে গেছে, এখন 4টেরও একটু বেশি বেজে গেছে, আমার আর তর সইছে না। সেই জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি, আর তরকারি কিন্তু এখনও হয়নি, এখনও গ্যাস জ্বলছে। আমি এই গরম ভাতই এখন খাবো, কিচ্ছু করার নেই। খিদেতে আমার পেটটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, আর ডিমের ঝোল রান্না করলে না খিদেটা আমার আরও বেশি লাগে। আমি তো তোমাদের সব সময় বলি গরম খাবার আমি একদমই পছন্দ করি না, তবে আজকে যদি গ্রামের ভাষাতে বলি তাহলে আজকে তত্ত্ব পোড়া খাবার আমাকে খেতে হবে। কিচ্ছু করার নেই, খিদেও এমন পেয়েছে, অল্প অল্প করে ভাত ঠান্ডা করবো আর অল্প অল্প করে ভাত খাবো। তবে হ্যাঁ, টাকার সমস্যার একটা সমাধান বের করতে পেরেছি। টাকাটা যদিও 2-1 দিন পরে হাতে পাবো, আপাতত যতটুকু আছে তাতে আমার টুকিটাকি করে চলবে। দৌড়াবে না, তবে চলবে। এখন বাজে ওই 6:30 মতো। আমার মতন করে আমি একটু রেডি হয়ে গেছি আর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর একটা মিষ্টির দোকানে চলেও এসেছি, এখান থেকে একটুখানি মিষ্টি আর সিঙ্গাড়া নিয়েও নিয়েছি। আর এবার যাচ্ছি কোথায় বলো তো? একদম ঠিক ধরেছ,
বৌদিদের ঘরেই যাচ্ছি। তোমরাও অনেকে রুশুকে বৌদিকে মিস করছিলে, তবে চলো দেখি কার কার সঙ্গে দেখা হয়। আসলে আমি ভাবলাম বৌদিকে হঠাৎ করে গিয়ে আমি একটু সারপ্রাইজ দিয়ে দেব, কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। কেন বলো তো? আমি প্রত্যেকবার বৌদিদের ফ্লোর ভুলে যাই। এর আগের দিন এসেও যে গন্ডগোলটা করেছিলাম আজকেও তাই করেছি। প্রথমে 3 নম্বরে গেছি, তারপর 4 নম্বরে গেছি, তারপর আবার 3 নম্বরে গেছি, তারপর আবার 4 নম্বরে উঠে এসেছি। এখন সিঁড়ি দিয়ে উঠে এলাম। এখন ভাবছি কোন দরজাটা সেটা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, রুশুর সাইকেলটা আর দাদার হেলমেটটা দেখে আমি চিনতে পেরেছি যে হ্যাঁ এই ফ্লোরটাই হবে, কিন্তু কোন ঘরটা সেটা এখন আমার মনে পড়ছে না। আসলে এরকম গন্ডগোল আমার মাঝে মধ্যেই হয়, জানি না কেন। তবে মনে হচ্ছে এই দুটোর মধ্যে একটা হবে, এই কোণারটাই হবে। জেঠিমা মনে হচ্ছে কথা বলছে। দাঁড়াও একটু টোকা মেরে দেখি, কি জানি রে বাবা, আবার খ্যাকানো টাকানো দেবে কি না অন্য কেউ হলে। যাক বাবা, এই দেখো বৌদির মা, এটা হলো জেঠিমা। তো বৌদির ঘরে হঠাৎ করেই এসেছি। আমি যেহেতু ঘরে বসে একটু কাজ করছিলাম, বুঝতেই পারিনি কখন 6:30 বেজে গেছে। আর আমার মা দেখো আমাকে দেখে মুখ লুকাচ্ছে। কেন সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, কেন মুখটা লুকাচ্ছে। আর এখানে বৌদির বাবাও বসে আছেন, মানে জেঠু জেঠিমা এসেছেন। তো দাদার না আজকে একটা সার্জারি হয়েছে, সেই জন্যে দাদা আর বৌদি আছে নার্সিংহোমে। আজকে সকালেই দাদাকে ভর্তি করেছে, বিকালবেলাতে সার্জারিটা হয়েছে, মাইক্রো সার্জারি হয়েছে স্টোনের জন্যে। তো এখন দাদা সুস্থ আছে। তো আমি ভেবেছিলাম বৌদি হয়তো রাত্রে বাড়িতে চলে আসবে, কিন্তু জেঠু বলল বৌদি রাত্রে ওখানেই থাকবে। তো এখন আমি এসেছি ওদের সঙ্গে একটু দেখা করতে। আমারও নার্সিংহোমে যাওয়ার কথা ছিল, তো বৌদি বলেছিল ফোন করবে। তো যাই হোক, বৌদি হয়তো ব্যস্ততার মধ্যে ফোন করতে পারেনি। আর আমারও মাথা থেকে বেরিয়ে গেছে যে আজকেই দাদার অপারেশনটা হবে। তো যখন আমি ডাক্তারের চেম্বারে বসেছিলাম তখন বৌদিকে ফোন করেছিলাম। আমি তো জানি না ওনারা নার্সিংহোমে আছেন। তো বৌদি বলল দাদাকে নিয়ে ভর্তি করেছে। তো আমি বললাম তাহলে আমি ডাক্তার দেখিয়ে আসি। তো বৌদি বললো আজকে তোমার আসতে হবে না, তুমি বরঞ্চ কালকে এসো। তো আমি দাদাকে দেখতে কালকে যাব। তো ভাবলাম যাই, বাচ্চাগুলোকে একটু দেখে আসি ওরা কি করছে। তবে এসে দেখি আমার মা পুরো মঞ্জুলিকা সেজে বসে আছে। মা বাড়িতে নেই, যা যা মেকআপের প্রোডাক্ট পেয়েছে সব কিছু মুখে ঘষে নিয়েছে। আর এখন জেঠু বলছিল যে দাদার ছোট 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 অনেক স্টোন হয়েছিল। আয়ুষ পড়তে চলে গেছে, আর জেঠু এখন আবার বৌদির জন্য খাবার নিয়ে নার্সিংহোমে যাবে। তো এখন জেঠু খাচ্ছে চা মুড়ি। আমাকে জেঠিমা বলছিল চা খেতে, কিন্তু আমি চা খেয়ে এসেছি ঘর থেকে, সেই জন্যে আমি বললাম জেঠিমা আমি আর চা খাবো না। এখন আমার ভাইজিকে একটা সিঙ্গাড়া খাইয়ে দিচ্ছি, ও তো কিছুতেই খাবে না। ভুলিয়ে ভালিয়ে অনেক রকমের গল্পগুজব করে সিঙ্গাড়াটা তো খাইয়েছি, আর এখন একটা মিষ্টি খাওয়াচ্ছি। আর এদিকে দেখো, নিজে তো মেকআপ করেছে, এখন পিসিমণিকেও মেকআপ করাবে। সেই জন্যে ওই আইশ্যাডো প্যালেটটা নিয়ে এসেছে, এটা দিয়ে নাকি আমাকে সাজাবে। তো আমি বললাম আগে খেয়ে নাও, তারপরে আমি সাজবো। বাচ্চাদের খাওয়ানো যুদ্ধের থেকে কম নয়। তবে মিষ্টিটাও খাইয়ে দিয়েছি, আর এখন পিসি ভাইজিতে একটু গল্প করছি। তবে জানো তো, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে মিস করেছো, ও বললো হ্যাঁ। আমি বললাম কতটা? ও বললো এতটা। শুনে মনটা এত খুশি হয়ে গেল না। তো চলো আজকের এই খুশির মুহূর্তের সঙ্গে এই ব্লগটা এখানেই শেষ করি। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।